প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের মডেল সেট 6 দশম শ্রেণীর ভলিউম 1 যে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা সেই বাংলা বিষয়ের ক্লাস করব। ঠিক আছে, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে 2026 মধ্যে যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রবাসন হিসেবে রাখো। তোমাদের এর আগে আমি 5টা মডেল সেটের ক্লাস করে দিয়েছি, যারা না দেখেছো প্লে লিস্টের মধ্যে পাবে। আর একটা কথা, তোমরা যদি আমাদের কাছ থেকে এই পুরো পিডিএফটা কিনতে চাও, কম দামে কিনতে পারো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা পেয়ে যাবে পিডিএফ। এছাড়া তোমরা দশম শ্রেণীর সমস্ত সাবজেক্টের পিডিএফ আমাদের কাছ থেকে পাবে রায়মার্টিনের কম দামে, অবশ্যই কিনতে পারো। অনেকে কিনছে, তোমরাও কিনতে পারো। যারা কিনবে না, তোমরা স্ক্রিন দেখে দেখে এরকম উত্তরগুলো লিখে নাও ফ্রিতে, আর কি করবে। দেখো, এখানে বলা হচ্ছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, বক্তাকে। দেখো, উত্তর করবে তপনের মেজো কাকু। ধরে গেল আগুন, কোথায় আগুন ধরে গেল? জনবসতিতে। উত্তর করবে অপশন ঘ। 1-3 প্রশ্ন। সরস্বতী পুজোর সময় একমাত্র কিসের কলম দেখা যায়? কোন, এখানে দেখো কঞ্চির, কিন্তু এটা কঞ্চির করতেও পারো কিংবা খাগের কলম করতে পারো। ঠিক আছে, খাগের। খাগের, আমি পুরো বানানটা আরেকবার দেখো স্ক্রিনে দিয়ে দিচ্ছি। কঞ্চির অথবা খাগের করতে পারো। অনুসর্গ ও বিভক্তির মধ্যে প্রধান সাদৃশ্য হলো? উত্তর করবে উভয় শব্দকে পদে পরিণত করে। তারপর দেখো নেক্সট, বাঘে গরুতে এক ঘাটে জল খায়। এখানে বাঘে গরুতে হলো উত্তর করবে সহযোগী কর্তা। তারপর দেখো নেক্সট, কম বেশি 20 শব্দে উত্তর দাও। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। ঘটনাটি কি? আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে তপনের কাছে অলৌকিক ঘটনাটি হলো তার নিজের লেখা গল্প ছেপে বেরিয়েছে এবং এটি হাজার হাজার ছেলের হাতে ঘুরছে। তারপর দেখো 2-2 প্রশ্ন, মানহারা মানবীর দ্বারে দাঁড়িয়ে যুগান্তরী কবি কি বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা যুগান্তরী কবি মানহারা মানবীর দাঁড়িয়ে বলেছেন ক্ষমা করো। এটাই হবে হিংস্র প্রলাপের মধ্যে শেষ পূর্ণবাণী। তারপর দেখো 2-3 প্রশ্ন, দুজন সাহিত্যিকের নাম লেখো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ অনুযায়ী শৈলজানন্দ মুখোপাধ্যায় এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই দুইজন ফাউন্টেন পেন সংগ্রহে নেশা ছিল এই দুজনের, আর কি। এটা এইভাবে উত্তরটা সাজাবে। তারপর দেখো নেক্সট বলা হচ্ছে, যখন গুহা থেকে পশুরা বেরিয়ে এসে কি করেছিল? আফ্রিকা কবিতা অনুযায়ী পশুরা বেরিয়ে এসে অশুভ ধ্বনিতে দিনের অন্তিমকাল ঘোষণা করেছিল। তারপর দেখো সম্বন্ধপদ কাকে, মানে সম্বন্ধপদ কারক নয় কেন? এটাই তোমাদের প্রশ্ন। উত্তরটা কি লিখবে দেখো। কারক হতে গেলে ক্রিয়াপদের সঙ্গে সরাসরি সম্পর্ক থাকতে হয়, কিন্তু সম্বন্ধপদের সম্পর্ক কেবল অন্য একটি নামপদে অর্থাৎ বিশেষ্য বা সর্বনামে থাকে, এর সাথে থাকে, আর কি। ক্রিয়াপদের সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক থাকে না বলে একে কারক বলা হয় না। কম বেশি 7 উত্তর দাও। বলা রয়েছে দেখো 3-1 দাগে, গম্ভীরভাবে সংকল্প করে তপন। তপন কখন কি সংকল্প করে? প্রসঙ্গ, আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে যখন তপন দেখে যে তার কাঁচা হাতে লেখা গল্পটি মেসোমশাই সংশোধন করার নামে পুরোপুরি বদলে দিয়েছে এবং পত্রিকায় তার নিজের কৃতিত্বের বদলে মেসোর কৃতিত্বই বেশি প্রাধান্য পেয়েছে, তখন সে অপমানিত বোধ করে। তারপর দেখো সংকল্প, তপন সংকল্প করে যে যদি কখনো সে আবারও গল্প ছাপতে দেয় তবে সে নিজেই সরাসরি পত্রিকার অফিসে গিয়ে লেখা জমা দেবে। মেসোমশাইয়ের মতন অন্য কারোর উপর নির্ভর করে তাকে যেন না নিজের লেখা না পড়তে হয়। আরও বেঁধে বেঁধে থাকি, বেঁধে বেঁধে থাকার প্রয়োজন কেন? কবি আরও শব্দটি কেন ব্যবহার করেছে? প্রয়োজন। শঙ্খ ঘোষের আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় বর্তমান বিপন্ন অস্থির সময়ে সাধারণ মানুষের বাঁচার জন্য পথ নেই, প্রতিকূল পরিস্থিতিতে একা টিকে থাকা কঠিন, তাই অস্তিত্ব রক্ষার তাগিদে এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার জন্য হাতে হাত রেখে অর্থাৎ ঐক্যবদ্ধভাবে বেঁচে থাকার প্রয়োজন। আরও শব্দর ব্যবহার। সমাজে কিছু ঐক্য থাকলেও তা বর্তমানে সংকটের তুলনায় যথেষ্ট নয়। এই সংহতি বা একতাকে আরও নিবিড় এবং শক্তিশালী করার তাগিদেই কবি আরও শব্দটি ব্যবহার করেছে। কম বেশি 150 শব্দে উত্তর দাও। রত্নের মূল্য জহুরির কাছেই। রত্ন ও জহুরি বলতে কি বোঝানো হয়েছে? উদ্ধৃতটি তাৎপর্য বিশ্লেষণ করো। রত্ন ও জহুরি, এখানে রত্ন হলো তপনের লেখা গল্পটি এবং জহুরি হলেন তার নতুন মেসোমশাই, যিনি একজন লেখক। তাৎপর্য, রত্ন বা হিরে কতটা খাঁটি তা যেমন একজন জহুরি চিনতে পারে, তেমনি কোনো সাহিত্যের মান বা গুরুত্ব একজন প্রকৃত সাহিত্যিকই বুঝতে পারে। তপনের বাড়ির বাকি সদস্যরা তার লেখার গুরুত্ব না দিলেও লেখক মেসোমশাই তার মধ্যে প্রতিভার ছোঁয়া খুঁজে পেয়েছিলেন। যদিও পরে গল্পের সংশোধন নিয়ে তপনের মনে আক্ষেপ তৈরি হয়, কিন্তু প্রথম দিকে তপনের প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার প্রেক্ষাপটই এই প্রবাদটি ব্যবহার হয়েছে। তারপর দেখো নেক্সট বলা রয়েছে, সেই মেয়েটির মৃত্যু হলো না। মেয়েটির পরিচয় দাও। তার মৃত্যু না হওয়ার মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন? পরিচয়, পাবলো নেরুদা অসুখী একজন কবিতায় সেই মেয়েটি হলো কবির
প্রিয়তমা, যাকে তিনি দরজায় দাঁড় করিয়ে রেখে যুদ্ধে চলে গিয়েছিল, সে কবির প্রতীক্ষায় অনন্তকাল ধরে দাঁড়িয়ে থাকে। তাৎপর্য: বিধ্বংসী যুদ্ধের সব ধূলিসাৎ হয়ে যাওয়ায় শহর ধ্বংস হয়, এমনকি দেবালয় বা স্বপ্ন শেষ হয়ে যায়। ঠিক আছে, দেবালয়ে বা স্বপ্নও শেষ হয়ে যায় আর কি, এটাই দেওয়া রয়েছে। কিন্তু কবির প্রিয়তমা বা প্রতীক্ষারত মেয়েটি হলো নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। যুদ্ধের ঘরবাড়ি ধ্বংস করতে পারলেও মানুষের শাশ্বত প্রেম, আদর্শ এবং স্মৃতিকে বিন্যাস করতে পারে না। এই মানে অবিনশ্বর ভালোবাসাকে বোঝাতেই কবি বলেছেন তার মৃত্যু হলো না। অথবা প্রশ্ন থেকে উদ্ভ্রান্ত সেই আদিম যুগ উদ্ধৃতাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? কবি আদিম যুগের উদ্ভ্রান্ত বলেছেন কেন? প্রসঙ্গ উল্লেখ করে কবির এমন উক্তির কারণ ব্যাখ্যা করো। বলা রয়েছে দেখো, উৎসাহ উদ্ধৃতাংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে। উদ্ভ্রান্ত বলার কারণ, সৃষ্টির সূচনাকালে পৃথিবী ছিল অস্থির এবং অস্তিত্বশীল। তারপরে আচ্ছা, অস্থিতিশীল এবং স্থিতিশীল, এভাবেও তোমরা ভাষাটা অ্যাড করতে পারো। ঈশ্বর যখন বারবার নিজের সৃষ্টিকে ভাঙছিল এবং নতুন করে গড়ছিল, তখন মহাবিশ্ব এক বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়েছিল। সেই অস্থিরতা ও লক্ষ্যহীনতার কারণেই কবি আদিম যুগে উদ্ভ্রান্ত বলেছেন। প্রসঙ্গ ও ব্যাখ্যা: এই বিশৃঙ্খলার মাধ্যমেই রুদ্র সমুদ্রের বহু প্রাচীর ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে এসেছিল এবং তাকে বনস্পতির নিবিড় পাহারায় নির্বাসিত করেছিল। প্রকৃতির এই খেয়ালি আচরণের ফলেই আফ্রিকা এক স্বতন্ত্র এবং রহস্যময়তার সত্তা তৈরি হয়েছিল আফ্রিকায় আর কি। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে 5-এর দাগে, কম বেশি 150 শব্দ উত্তর দাও বলা রয়েছে। 5-এর একের প্রশ্ন দেখো, বলা রয়েছে ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখো। নাম: শ্রীপন্থের হারিয়ে যাওয়া কালি কলম। প্রবন্ধ অনুযায়ী ফাউন্টেন পেন বাংলায় ঝর্ণা কলম নামে পরিচিত। নামকরণ: এই নামটি সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া বলে উল্লেখ করা হয়েছে। জন্ম ইতিহাস: ফাউন্টেন পেনের জন্মদাতা হলেন লুই এডসন ওয়াটারম্যান। তারপর দেখো নেক্সট, 19 শতকের শেষের দিকে তিনি যখন বিমার ব্যবসায় যুক্ত ছিলেন, তখন চুক্তিপত্র সই করার সময় কালির দোয়াত উল্টে কাগজ নষ্ট হয়ে যায়। আবার কালি সংগ্রহ করে ফিরে আসার আগেই অন্য একজন ব্যবসায়ী তার গ্রাহকের রাজি করিয়ে সই করিয়ে নেন। ব্যবসায়ী এই ক্ষতির কারণে তিনি প্রচণ্ড বিরক্ত হন এবং এমন এক কলম তৈরির প্রতিজ্ঞা করেন যাতে নিজস্ব কালির আধার বা রিজার্ভ থাকবে, যেমন এখনকার দিনের পেনগুলো আর কি। এই প্রচেষ্টার ফলেই জন্ম হয় ফাউন্টেন পেন বা ঝর্ণা কলমের। হ্যাঁ, একবার অনন্ত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়। একথার মর্মার্থ মানে কি, সমার্থ কথা বলা হচ্ছে এখানে। ঠিক আছে, এ কথার মর্মার্থ মানে কি, অর্থটা আর কি। ঠিক আছে, বিশ্লেষণ করো। কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, এ কথা বলার হয় কেন? দেখো, খুনির ভূমিকায় কলম। বিখ্যাত লেখক শ্রীপন্থ তার হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কলম বা নিবের মাধ্যমে ঘটা এক অদ্ভুত মর্মান্তিক ঘটনার কথা উল্লেখ করেছেন। একবার কাশিরাম দাসের, অর্থাৎ কাশিরাম দাস, ঠিক আছে, কাশিরাম দাস মহাভারত অনুবাদ বা কোনো এক প্রখ্যাত লেখকের ক্ষেত্রে দেখা গিয়েছিল যে অসাবধানবশত কলমের ধারালো নিব তার বুকে বিঁধে যায়। ঠিক আছে, সেই আঘাত থেকেই শেষ পর্যন্ত তার মৃত্যু হয়েছিল। মূলত এই ঐতিহাসিক ও আকস্মিক দুর্ঘটনাটি বোঝাতেই লেখক কলমকে খুনির ভূমিকায় দেখার কথা বলেছেন আর কি। তারপর দেখো, তলোয়ারের চেয়েও শক্তিধর হওয়ার কারণ। কলমকে তলোয়ারের চেয়েও শক্তিধর বলার কারণ দেখে নাও। বিপ্লবের হাতিয়ার। তলোয়ার দিয়ে কেবল শারীরিক যুদ্ধ জয় করা যায়, কিন্তু কলমের লেখানির মাধ্যমে মানুষের চিন্তাধারার পরিবর্তন করা যায় এবং বড় বড় সামাজিক বা রাজনৈতিক বিপ্লব ঘটানো সম্ভব। তারপর দেখো, স্থায়ী প্রভাব। তলোয়ারের শাসন সাময়িক হতে পারে, কিন্তু একটি শক্তিশালী লেখা কয়েক শতাব্দী ধরে মানুষের মনে বেঁচে থাকে এবং সমাজকে পথ দেখায়। সৃজনশীলতা বনাম ধ্বংস। তলোয়ারের ধ্বংসের প্রতীক আর কলম হলো জ্ঞানের, শিক্ষা ও সৃষ্টির প্রতীক। এই গঠনমূলক ক্ষমতার কারণেই কলমকে শক্তির তলোয়ারের চেয়েও অনেক বেশি ও গভীর বলে মনে করা হয়। 6-এর দাগে দেখো, কম বেশি 150 উত্তর দাও। 6-এর একের প্রশ্ন দেখো, মেসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা হচ্ছে।
কে কাকে বলেছে, কেন বলেছে? বক্তা ও শ্রোতা। মতি নদীর কোনি উপন্যাসের এই বিদ্রুপাত্মক উক্তিটি করেছেন ক্ষিতিশ সিংহ এবং কথাটি তিনি তাঁর মানে শিষ্যা কনিকে উদ্দেশ্য করে বলেছে। প্রেক্ষাপট ও কারণ: কনি যখন গঙ্গার ঘাটে সাঁতারের প্রশিক্ষণ নিচ্ছিল তখন সে বেশ আয়েশ করে বা অলস্যভাবে জলে হাত পা ছুঁড়েছিল। ক্ষিতিশ সিংহের কাছে প্রশিক্ষণ মানেই হলো চরম শৃঙ্খলা ও গতির সাধনা। কনির সেই ধীরগতি এবং গা ছাড়া ভাব দেখে ক্ষিতিশ প্রচণ্ড বিরক্ত হন। সাঁতার কাটার সময় হাত দিয়ে জল ঠেলার ভঙ্গিটি যদি সঠিক এবং শক্তিশালী না হয় তবে কাঙ্ক্ষিত গতি আসে না। কনির সেই দুর্বল ভঙ্গিটিকে খোঁচা দিতেই ক্ষিতিশ বলেছিল যে সে কি চুলে তেল মাখার মতন ম্যাসেজ করছে, নাকি আলতো হাতে হারমোনিয়াম বাজানোর মতন সঙ্গীত চর্চা করছে। মূলত কনিকে অলস্য কাটিয়ে আরও তীব্র গতিতে সাঁতার কাটতে উদ্বুদ্ধ করার জন্যই ক্ষিতিশ এই কঠোর ও ব্যঙ্গাত্মক ভাষা ব্যবহার করেছিল। 6-2 প্রশ্ন দেখো। আচ্ছা, শরীরটাকে চাকর বানানো সেটা কি ব্যাপার? কে এই প্রশ্ন করেছিল? শরীরটাকে চাকর বানানোর কি অর্থে ব্যবহৃত হয়েছে? বক্তা: মতি নদীর কোনি উপন্যাসের এই প্রশ্নটি করেছিল খোদ কনি, যখন তার প্রশিক্ষক ক্ষিতিশ সিংহ তাকে কঠোর অনুশীলনের গুরুত্ব বুঝিয়েছিল তখন কৌতুকবশত কনি এই প্রসঙ্গটি করেছে। তাৎপর্য: শরীরটাকে চাকর বানানোর বলতে ক্ষিতিশ সিংহ শারীরিক ও মানসিক নিয়ন্ত্রণের চরম পর্যায়কে বুঝিয়েছে। ওই মানে ইচ্ছাশক্তির জয়। একজন খেলোয়াড় যখন ক্লান্তি যন্ত্রণা বা আলস্যকে উপেক্ষা করে তার লক্ষ্য পূরণে অবিচল থাকে তখনই বলা যায় যে সে শরীরকে চাকর বানিয়েছে। কঠোর শৃঙ্খলা। তারপর দেখো এই পয়েন্টের পরিপ্রেক্ষিতে কী লিখবে। শরীর যখন যন্ত্রণায় ভেঙে পড়তে চায় তখন মনে জোর আর উইকনেস, ঠিক আছে, দিয়ে আচ্ছা উইলিংনেস দিয়ে শরীরকে কাজ করিয়ে নেওয়াই ক্ষিতিশের চাকর বানানোর সঙ্গে তুলনা করেছেন। তারপর দেখো অসম্ভবকে সম্ভব করা। প্রশিক্ষণের মাধ্যমে শরীরকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে সে মস্তিষ্কের নির্দেশে যে কোনো প্রতিকূলতা সহ্য করতে পারে। কনিকে একজন চ্যাম্পিয়ন সাঁতারু হিসাবে গড়ে তোলার জন্যই ক্ষিতিশ এই কুৎসা সাধনের কথা বলেছিলেন। এই ছিল। তারপরে দেখো প্রশ্নগুলোর উত্তরগুলোর কী ছিল। এবারে শেষ যেটা ছিল তোমাদের প্রচলিত গদ্যে অনুবাদ করো ইংরেজি থেকে বাংলা, আর কি টু বি যেটাকে বলা হয় ইংলিশ টু বেঙ্গলি। দেখো, উই শুড ট্রাই টু পারপাস ইন লাইফ বাট উই শুড নট গিভ আপ আওয়ার সেন্স অফ মোরালিটি, ঠিক আছে, ঠিক আছে। ইফ উই কম্প্রোমাইজ উইথ dishonesty, it would be difficult for us to respect ourselves. So it is important to choose the right way. আমাদের জীবন উন্নতি করার চেষ্টা করা উচিত, ঠিক আছে, আমাদের জীবনে উন্নতি করার চেষ্টা করা উচিত। বঙ্গানুবাদটা দেখে নাও। কিন্তু আমাদের নৈতিক বোধ বিসর্জন দেওয়া উচিত নয়, ঠিক আছে। আমরা যদি অসততার সাথে আপোষ করি তবে আমাদের পক্ষে নিজেকে শ্রদ্ধা করা কঠিন হয়ে পড়বে। তাই সঠিক পথ বেছে নেওয়া অত্যন্ত জরুরি। এই ছিল টোটাল তোমাদের মডেল সেট 6-এর সমস্ত ক্লাস। আবারও বলছি, তোমরা যদি এই পুরো পিডিএফটা কিনতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। তোমাদের দশম শ্রেণীর সমস্ত সাবজেক্টের এরকম পিডিএফ তৈরি করা হয়েছে। অনেকেই কিনছে, তোমরাও চাইলে কিনতে পারো কম দামে। আর যারা পিডিএফ কিনবে না, এরকমই স্ক্রিন দেখে দেখে তোমরা উত্তরগুলো লিখে নেবে। তার জন্য কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকন ক্লাস অন সেভ রাখতে হবে। যখনই আমি ক্লাস নিয়ে আসবো নোটিফিকেশান পৌঁছে যাবে। পরের ক্লাসে আমরা মডেল সেট 7 নিয়ে আলোচনা করব। প্লেলিস্টের মধ্যে সমস্ত ক্লাসগুলো পাবে। প্লেলিস্ট লিঙ্কে ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে।